কিভাবে কি উপায়ে মোকাবেলা করছে, কতটুকু সফল হবে আওয়ামী লীগ, এটি নিয়ে আমরা কথা বলবো। আর পাশাপাশি আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেওয়া হবে যদি বিএনপি ক্ষমতায় যান, এমন একটি বক্তব্য দিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটির আসলে বোঝা পড়া নিয়ে এখনো পর্যন্ত বিতর্ক চলছে। আসলে তিনি কি বলতে চেয়েছেন, কি করবেন তিনি, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সে নিয়ে আমরা কথা বলবো। বাস্তবতা আসলে কি, এসব নিয়েই আমাদের মূল আলোচনা আজকের। আমার তিনজন সম্মানিত অতিথি রয়েছেন। জনাব প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন রয়েছেন, তিনি রাজনৈতিক বিশ্লেষক আছেন। জনাব মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, তিনি মহাসচিব খেলাফতের রাশেদা বাংলাদেশ, এবং অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন রয়েছেন সর্বমামে, তিনি রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি শুরু করতে চাই জনাব মাওলানা মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে শুরু করতে চাই। রাত পার হলেই 13 তারিখ, মোটামুটি আওয়ামী লীগের যে অনলাইন প্রচারণা, সেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর এখন মোটামুটি খালি। কারণ অনেকেই দাবি করছে যে ঢাকা শহরের এই 13 তারিখের লকডাউনের সমর্থনে সাধারণ মানুষ নিজেরাই আগের দিন থেকেই মোটামুটি রাস্তাঘাট সবকিছু খালি করে ফেলেছে এবং দোকানপাট সবকিছু লক করে ফেলেছে। রাস্তাঘাটে কোনো জ্যাম নেই, ট্রাফিক নেই। সুতরাং তাদের এই ঢাকা লকডাউন কথা মোতাবেক বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে তুলনামূলকভাবে কিছু মানুষ কমেছে, কিন্তু তার অর্থ এই না যে মানুষ একেবারে জনশূন্য হয়ে গেছে। সেক্রেটারিয়েটে দেখে তুলনামূলক ভাবে কমেছে। এই যে কমে যাওয়াটা তার মানে একটা সমর্থন না, এটা সমর্থন না। তার মূল কারণ হলো 24 জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা প্রায় 1,500-এর অধিক জীবন দিয়েছে, 31,000-এর মতো আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে, এবং চোখ নষ্ট হয়েছে 2-2,500-এর মতো। তো এই বিষয়গুলো চিন্তা করে যে মানুষগুলোর একান্ত প্রয়োজন, তারা রোডে বিচরণ করছে, মেট্রো ট্রেন চলছে, বাস চলছে, রিক্সা চলছে। আমরা আসলাম কি করে এখানে? আমরাও তো এভাবে বিচরণ করেছি। কিন্তু যে মানুষগুলোর একান্ত বেশি প্রয়োজন না, আজকে না যে শুক্রবার গেলেও কাজ হবে, শনিবার গেলেও কাজ হবে, তারা কাজকে গুরুত্ব কম দিয়ে মনে করছে যে আজকে আমরা এই বিতর্কের মধ্যে কেন ময়দানে নামবো। এর অর্থ এই না যে এটাকে সমর্থন দিয়েছে। এটা মানুষ নিজেকে সংকট ওভারকাম করার জন্যই মূলত এক অংশ মানুষ নিরিবিলি যারা থাকতে চায় তারা মূলত রোডে নামে নাই। এটা হলো একটি বিষয়। তার সাথে সাথে রাজধানীতে গত রাত্রে এবং আজকে মিলিয়ে অতর্কিতভাবে কিছু টোকাইয়া দিয়ে প্রায় 9টির মতো গাড়িতে আগুন লাগানো হয়েছে। তো এগুলো একটা আতঙ্ক সৃষ্টি করা, এটা যারা কর্মসূচি দিয়েছে প্রকারান্তরে তাদের ঘাড়েই আসবে। তারা যদি এটাও করে থাকে, এটা সফল না, সফল এটা করছে তারা। পুলিশ সতর্ক আছে, তারপরে আরো যারা সতর্ক থাকলে, পুলিশ সতর্ক থাকলে কি এই ধরনের ঘটনা না। এখানে একটি বিষয় আছে, এটা এর থেকে আরো ভয়ঙ্কর হয়তো রূপ নিতে পারতো। বিষয়টি হলো কিছু বাংলাদেশের অবচেতন কিছু মানুষ আছে যারা, টোকাই বলবো না, আমরা মানুষকে অবহেলা করে কথা বলবো না, আসলে ছিন্নমূল থেকে যারা উঠে এসছে, এরকম কিছু যুবক কিশোর, এই 16-18 বছর বয়সের ছেলেদেরকে যারা কখনো একসাথে 1,000 টাকা একত্রিত করা কঠিন, তার হাতে 5,000-10,000 টাকা দিয়ে যদি আগুন লাগানোর জন্য মিশন দেওয়া হয়, তাহলে এই কাজটি তারা করতেছে। অনেকে তাদের দলীয় লোকেরাই যে করতেছে এমনটি না, এই কাজটি তারা করাতে পারে। যে মানুষটি 10,000 টাকা কল্পনাও করেনি, তারা 10,000 টাকা দেওয়া হচ্ছে এবং এরকম ফান্ডিং তারা করছে। এই বিষয়গুলো তো আমরা সকলেই জানি এবং বাংলাদেশের মানুষ এখন মোটামুটি সচেতন। এবং আপনি একেবারে চা স্টলে, গ্রামে ক্যারাম বোর্ড খেলে যারা, সেখানে যে আড্ডা বসে, সে আড্ডাবাজরাও কিন্তু বাংলাদেশে কে কি কোথায় কি করছে এগুলো কিন্তু একেবারে মিনিটের মধ্যেই তাদের জ্ঞানে চলে যাচ্ছে। এটা যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে সবকিছু নিউজ পাচ্ছি একবার সঙ্গে সঙ্গে, এই জন্য তারা এই যে কাজগুলো করছে, এই কাজগুলো তারা করছে তাদের এজেন্ট দিয়ে, তাদের বৃত্ত বাহিনী দিয়ে এই কাজগুলো করছে। আপনি একটি বিষয় একটু দেখেন, জাহাঙ্গীর কবির নানক সাহেব, তিনি ইন্ডিয়াতেই আছেন, যে কোনো জায়গায় আছেন, তিনি একটা বিবৃতি দিয়েছেন। ওনার একটি মাত্র ছেলে ছিল, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন। আমি ওনার বিবেকের কাছে প্রশ্ন করি, এই যে কর্মসূচি থ্রো করেছেন, ওনার ওই ছেলে যদি বেঁচে থাকতো, তাহলে উনি যেখানে অবস্থান করছে ওখান থেকে ওই ছেলেকে কি পাঠিয়ে দিয়ে বলতো যে তুমি যাও নেতৃত্ব দাও বাংলাদেশে? তাকে পাঠাতো? উনি ওনার আপন কোনো ভাতিজা, ভাগ্নে, তাদেরকে কি বাংলাদেশে পাঠাচ্ছে যে তুমি এই নেতৃত্ব দাও? আলটিমেটলি কি হচ্ছে, কিছু নিরীহ টাইপের আওয়ামী লীগের সমর্থক
আবেগী সেই মানুষগুলোকে ময়দানে নামিয়ে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা ধোলাই খাচ্ছে। জনগণ কিন্তু দেখেন পুলিশ থানাও কিন্তু ধাওয়া করতেছে। গতকালকে এনসিপির অফিসের সামনে যে ককটেল নিক্ষেপ হয়েছে সেখানে কিন্তু পাবলিক দৌড়ায় তাকে ধরেছে। এখানে কিন্তু কোনো বাহিনী ধরে নাই সে ছেলেকে। তো এই বিষয়গুলো চিন্তা করে আমাদের কথা বলা দরকার। জি জি, এখন কথা হলো যে আমরা আগামী কালকের 13 তারিখের লকডাউনের পক্ষে বিপক্ষে আমরা যদি বলি, আওয়ামী লীগের সেই অধিকার তো আছে আন্দোলন করবার। আওয়ামী লীগের এই আন্দোলনটাকে আমরা কেন নস্যাৎ করবার চেষ্টা করছি, সেই সুযোগ কেন দিচ্ছি না? আওয়ামী লীগের যদি অধিকার থেকে থাকে, আপনার সাথে আমি যদি একমত পোষণ করি, তাহলে আওয়ামী লীগ যে 15 বছর 6 মাস 28 দিন ক্ষমতায় ছিলেন, মানে অধিকার আছে কিনা প্রথমত। অধিকার মানুষ হিসেবে তো মানুষের অধিকার থাকতে পারে, কিন্তু রাষ্ট্র যেখানে এই দলটির ব্যাপারে বিচারের একটা দাঁড় প্রান্তে পৌঁছিয়েছে, ছাত্রলীগকে তো ব্যান করেছে রাষ্ট্রীয়ভাবে, তো আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কার্যক্রম একটি রাষ্ট্রে যদি স্থগিত করা হয়, তাহলে সেই দলটি কি সেই দলের নামে ময়দানে আন্দোলন করতে এটা কি আইনগতভাবে সিদ্ধ কিনা, এটা আপনি তার জবাব দিবেন এবং বিবেকবান মানুষরা তার জবাব দিবেন। এটা আপনি যদি বলেন যে মানুষের যে অধিকার, হিউম্যান বিং রাইটস যেটা বলা হয়, সেই অধিকার, এই অধিকার দ্বারা তাদের কি অর্জিত হচ্ছে? তারা তো কিলার। তাদেরকে যে কার্যক্রম বন্ধ করা হয়েছে, এটা কি অন্যায় বন্ধ করা হয়েছে না ন্যায় বন্ধ করা হয়েছে? এই বিষয়টি আগে আমাদের প্রশ্ন করা দরকার। তাদের যে কার্যক্রমগুলো বন্ধ করা হয়েছে, নিশ্চয়ই ন্যায়ভাবে বন্ধ করা হয়েছে। কেন তারা এই যে এত বড় একটা প্রায় কয়েক কোটি মানুষের দল, এটি কয়েক কোটি দলের কার্যক্রম, আচ্ছা এখানে আমি কিন্তু পজিটিভলি বলবো এটা কি, যে এই দলটি যে বর্ণাঢ্য দল, আওয়ামী লীগকে কি আমি বলতে পারবো যে এটা একটা টোকায়ের দল? তা বলতে পারবো না। এই দলটি মৌলানা ভাসানী সাহেব সহ যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা তো বর্ণাঢ্য ব্যক্তি, এবং মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে আমরা খাটো করেও তো কথা বলতে পারি না, তিনিও তো বাংলাদেশের জন্য একটা ফেমাস ব্যক্তি। তো তাদের এই দল এই একসাথে, তার কন্যা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা একসাথে যে 15 বছর 6 মাস 28 দিন ক্ষমতায় থাকলেন, 3 টার্ম, চতুর্থ টার্মে তো এসে তার পতন হলো। তাহলে এই ক্ষমতায় থাকার পরে এই পর্যায়ে কেন যেতে হলো যে দেশ ছেড়ে পার্লামেন্টের সমস্ত মেম্বাররা এবং একেবারে থানা ওয়ার্ড লেভেলেরও অনেক দায়িত্বশীলদেরকে দেশ ছেড়ে পালাতে হলো? এবং বাংলাদেশে অসংখ্য আওয়ামী লীগার আছে ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ের, যারা খুলনা বিভাগের লোক যে সিলেটে থাকতেছে, সিলেট বিভাগের লোকেরা যে চট্টগ্রাম থাকতেছে, এইভাবে যে ঘর বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। এই পালানোর জন্য দায়ী কি সরকার ইনুস? এই পালানোর জন্য দায়ী কি জামাত, বিএনপি, ছাত্রদল, যুবদল, ইসলামী ছাত্র শিবির, না যারা বিরোধিতা করেছে তারা, না তাদের অপকর্মের জন্য তারা তাদের দেশ ছেড়ে তাদের স্থান ছেড়ে পালাতে হয়েছে? অর্থাৎ এই বিষয়টি তাদের কাছে প্রশ্ন করা দরকার যে আসলে তারা অন্যায় করেছে কিনা। তো আপনি যে প্রশ্ন আমাকে করলেন যে তারা যে এই যে কোটি কোটি মানুষের এই দল, আপনি দেখেন এত বড় অন্যায় করার পরেও আওয়ামী লীগের 1-2 জন ব্যক্তিকে হয়তো বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি যে তারা হয়তো অনুতপ্ততার কারণে অথবা নিজেদেরকে বাঁচানোর তাগিদে হয়তো জেলখানায় যেয়ে বলতেছে আমি আজীবন এই দল করব না, খুবই সংখ্যা সীমিত, কিন্তু তাদের বিবেক পর্যন্ত মরে গেছে। কারণ এই অপরাধগুলো করেছে যারা, এই অপরাধের সাথে তো আওয়ামী লীগের সমস্ত লোক জড়িত না, এবং এক চিন্তার সাথে শেখ হাসিনা যে গর্তমি করে যে হত্যার যে নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একবার ওপেন যে আর্গুমেন্টে সেখানে সেগুলো তুলে ধরা হচ্ছে। তাহলে সেই যে নির্দেশ তিনি দিচ্ছেন, এই নির্দেশের সাথে আওয়ামী লীগ যারা করে তাদের অনেক অংশের মানুষ আছে যারা এই চিন্তা চেতনা এই কর্মের সাথে একমত না, কিন্তু সেই মানুষগুলোকে এই দল ছেড়েছে। মনে হয় যেন তারা উম্মত যে আমি এই দল করি তো এই দলে থাকতেই হবে। কারণ রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য, নিজের সম্মান অর্জনের জন্য তো মানুষ রাজনীতি করে, দেশের কল্যাণের জন্য, জনতার খেদমত করার জন্য। যদি তাই হয় তাহলে আপনি এই প্ল্যাটফর্মে থেকে এখনো এই কিলারদের সমর্থন কেন করছেন? আমি তো কোনো বিবেকবান মানুষ দেখলাম না যে এই অন্যায় কাজগুলো তারা করে শেষ পর্যন্ত। শেষের দিকে আর একটা কথা আমার দেখেন, আপনি এই যে অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে যারা বাঘা বাঘা কিছু আওয়ামী লীগের নেতারা, তাই না? এই যে সালমান এফ রহমান, আনিসুর রহমান, সিনিয়র মন্ত্রী, তারা এই ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছেন। আপনি দেখেন তো শেখ পরিবারের একজন মানে ছোকরা অ্যারেস্ট হয়েছে কিনা, গ্রেপ্তার হয়েছে কিনা। তার মানে কি
আমি রাজনীতি করেছি, আমি শেখ হাসিনাকে লক্ষ্য করে কথা বলছি। তিনি যে রাজনীতি করেছেন, তিনি 3 তারিখে তিনি কিন্তু ছোট্ট মেসেজ দিয়ে তার পরিবারে, তার বংশে, তার আত্মীয় স্বজন সকলকে সতর্ক করেছেন। জি। কিন্তু তিনি এই সিনিয়র বর্ষিয়ান যে রাজনীতিবিদ তার সাথে ছিলেন, হ্যাঁ, সুখ দুঃখের ভাগীদার যারা ছিলেন, লোভ লালসায় পড়ে যারা অন্যায় ন্যায়ভাবে উপার্জন করেছেন, তাকে উপার্জন করে দিয়েছেন, তাদের একজনকে তিনি সতর্ক করেন নাই। রাইট। কথা ঠিক কিনে বলেন? শেখ পরিবারের একজন ছোকরা ছেলেও অ্যারেস্ট হয়নি। তার মানে কি, তিনি একজন মতলববাজ ব্যক্তি ছিলেন। কিন্তু সেটা কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক, যারা কর্মী, তারা কিন্তু বুঝতে পারছে না। তারা না বোঝার কারণে দেশে যারা আছে, যারা এই যে কর্মসূচি ঘোষণা করছে, তাদের বলা উচিত যে আমরা বাংলাদেশে আছি, নিরিবিলি আছি, আমরা এখনো ইউনুসের সরকার আমাদেরকে পাকড়াও করে নাই, আমরা যার যার এলাকায় কম বেশি আছি, যে যে পেশার সাথে জড়িত সে কাজগুলো করছি, কেউ ব্যবসা, কেউ চাকরি বাকরি করছি, আমাদেরকে বিপদে ফেলেন না। যদি আপনারা এই কর্মসূচি আমাদেরকে দিয়ে করাতে চান, তাহলে আগে দেশে আসেন, আগে দেশে এসে তারপর কর্মসূচি ঘোষণা করেন। আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা, তাদেরকে ময়দানে আগে নামান, আমরা তাদের ডাইনে বামে পিছিয়ে আসি। কিন্তু এই কথাগুলো বলছেন না আওয়ামী লীগের কোনো লোক। কেউ প্রয়োজন নাই, ওরা শেখ হাসিনাও দরকার নাই, তাদের দলের বা তাদের বংশের কেউ ছোট একজন আইসা দেখলেন নেতৃত্ব যে আমরা আছি। আপনার কাছে আসি। জি, বলবেন একই বিষয়ে আপনার মতামত কি, কালকে কতটুকু সফল হতে পারবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং ফেস দ্য পিপলকে, যারা দীর্ঘ একটা লড়াই সংগ্রামের অংশীদার, ফেসিবাদ বিরোধী, অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে যারা মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কথাগুলো তুলে ধরেছেন, সাইফুর সাগর ভাই এবং ফেস দ্য পিপল এবং তার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ, শুভেচ্ছা। অত্যন্ত চমৎকার একটি সাবজেক্ট আজকে নিয়ে আসা হয়েছে। আমি মনে করি যে নিরপরাধ মানুষগুলোকে আবার একটি বিপদে ফেলবার জন্যে আওয়ামী লীগ এই কর্মসূচি তারা পালন করছেন বলে ঘোষণা করেছেন বলে আমার মনে হয়েছে। এটা আমি প্রফেসর মোশাররফ ভাইয়ের মতোই বলবো যে আপনারা নিরাপদে থাকুন, ভালো থাকুন, আমরা সুন্দরভাবে থাকতে চাই। বাকি যারা অপরাধী, যারা মানুষের উপর অন্যায় করেছে, পাশাপাশি তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক। আপনি বলছিলেন যে রাস্তাঘাটে যে মানুষ কম, তাতে কি প্রমাণ হয় না যে তাদের কর্মসূচিকে সামনে রেখে কিছুটা প্রভাব পড়েছে? আমি বলি না। কারণ কি, আপনি কিছুদিন পূর্বে আমরা অনলাইনের মাধ্যমে দেখেছি যে মিছিল থেকে মানুষকে ধরে জনসাধারণ গণধোলাই দিচ্ছে। মানুষ ভয়ে আছে, যদি আওয়ামী লীগ মনে করে আমার এই পেদানি দেয়, এর চেয়ে ভালো ভাই আমি ঘরে বসে থাকি। এটা আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে যে মানুষের চলাফেরাটা বা বাহিরে আসাটা যেটা আপনি বলছেন, বিষয়টা এরকম নয়। আমি মনে করি মানুষ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের প্রতি এখনো দেশবাসীর যেই ক্ষোভ, কোনোভাবে যদি ভুলভ্রান্তি করে মনে করে আমি আবার আওয়ামী লীগের কেউ কিনা, আমি যদি পেদানি খাই এই জন্য আমি নিরাপদে ভাই বাড়িতে থাকি, এই জন্য হয়তো কেউ না বের হতে পারে, একটা সংখ্যক এরকম হতে পারে। দ্বিতীয়ত, আপনি বাস পোড়ানোর কথা বললেন। দেখুন, আপনি যা করবেন আজ নয় কাল, তা কিন্তু আপনার উপরে আসবে, আপনাকে এটা বহন করতে হবে, ভালো কি মন্দ। দেখুন, কোরআনের একটি আয়াত দিয়ে আমি বলছি, সূরা লুকমানের, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা কখনোই অহংকারীদেরকে, দাম্ভিককে পছন্দ করেন না। ফেরাউনকে ততক্ষণ পর্যন্ত চুবান নাই যতক্ষণ না পর্যন্ত সে অতিরিক্ত অহংকারী না হয়ে উঠেছিলেন। এই শেখ হাসিনা, এই আওয়ামী লীগের নেতা কর্মীরা, আপনি ওয়ার্ড লেভেলের বলেন, মন্ত্রী লেভেলের বলেন, তারা এত বেশি অহংকারী হয়ে গিয়েছিল যে তারা ধরাছোঁয়ার বাহিরে, শেখ হাসিনা আছে তো কিছু একটা হবে, কিছু একটা করে ফেলবে। তাদের সেই দাম্ভিকতা, অনলাইনে কেউ বক্তব্য দিলে, ভিডিও দিলে তাকে ওসামা বিন লাদেনের সাথে তুলনা করা। আজকের যে সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি গুম হওয়ার পূর্বে অনলাইনে বার্তা দিতেন, তাকে বলা হয়েছিল তালেবানি কায়দা, লাদেনের মতো সে বার্তা দিচ্ছে। সেমটা কিন্তু আজকে আওয়ামী লীগ করছে। এই সাদ্দাম, ছাত্রলীগের যে পরবর্তীতে সভাপতি হয়েছিলেন, সে সাদ্দাম কিন্তু তারেক রহমান সাহেবের অনলাইন বক্তব্য নিয়ে সে কটূক্তি করেছে। আজকে সে অনলাইন তারা বেছে নিয়েছে। আজকে দেখুন, আজকে অনলাইন টক শোতে আসতো না, কি একটা অহংকার ভাব, মেইনস্ট্রিম ছাড়া তাদের ভালো লাগতো না। আজকে তারা হয়তো আপনাকে খুঁজছে, যদি একটু স্পেস দিতেন। যদি সেটাই বলছি যে আমাদের গ্রামে আমাদের মা চাচিরা বলতেন, নিন্দে ফুল পিন্দে, যেটাকে নিন্দা হয় সেটাই তারা আসছে। স্বয়ং শেখ হাসিনা তো বলেছে তারেক সাহেবকে লক্ষ্য করে, জনাব তারেক সাহেবকে লক্ষ্য করে, সে দেশে আসে না কেন? সাহস থাকলে দেশে আসো, এসে কথা বল। সেটাই বলছিলাম যে তাদের যে
অতিরিক্ত মাত্রায় দাম্ভিকতা, অহংকার এমন একটা পর্যায়ে চলে গেছে, আজকে সেই পতনটা কিন্তু তারা দেখছে। হ্যাঁ, এই অহংকারী মনোভাবের কারণেই আজকে কিন্তু তাদের যে এই তলানি অবস্থা, এগুলো কিন্তু তারা বুঝতে পারে, তারপরও না বোঝার ভান ধরে আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে কিভাবে আওয়ামী লীগ মনে করেন যে সফল হবে, আমার বুঝে আসে না। আমি একটা চিন্তা করে দেখলাম, আজকে দেখেন ওই যে কথাটা বলতেছিলাম, যে জাতির কাছে এই বিষয়টা স্পষ্ট হয়েছে। ইতিপূর্বেও কর্মসূচিগুলোতে, বিরোধী কর্মসূচিগুলোকে বানচাল করার জন্য তারা নিজেরাই বাসে আগুন দিতেন, এবং শিখর বাসের মালিক তো বললেনি নাকি, একজন মানে বরিশালের এক এমপির বিরুদ্ধে তো বললেনি সরাসরি যে নমিনেশন পাওয়ার লাগে নিজের বাস নিজে পুড়িয়েছেন। হ্যাঁ, তারপরে আপনি দেখেন গোলাম মির্জা আজম এবং এই কিনা কয় আপনার আরেকজন কি যে নেতা আছে আওয়ামী লীগের, কিছুক্ষণ আগে ভাই যে বললেন, হ্যাঁ, ওনারা নিজেরা, জাহাঙ্গীর কবির নানক, ওনারা নিজেরা বাসে আগুন লাগাতেন, পোড়াতেন, এগুলো তো স্পষ্ট প্রমাণিত। তাহলে আজকে তো বিএনপি আর বাসে আগুন লাগাচ্ছে না, জামাত ইসলাম তো লাগাচ্ছে না, এটা তো স্পষ্ট, বা দেশে যারা আছে তারা লাগাচ্ছে না। তাইলে কারা লাগাচ্ছে আওয়ামী লীগ। তাইলে এটা তাদের পুরানো স্বভাব, জাতির কাছে আজকে স্পষ্ট হলো, গাড়ি পোড়ানো, মানুষ হত্যা, এটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কাজ। আর আজকে কিন্তু জনগণ খুঁজে কিন্তু বের করে নেয়। সেই শেখ হাসিনার বক্তব্য আমি দেখলাম সন্ধ্যা থেকে ভাইরাল হলো। সেটা কি? শেখ হাসিনা বলেছিল, যারা বাসে আগুন দেয়, যারা মানুষকে আগুন দেয়, তাদেরকে ধরে তাদের শরীরে আগুন লাগিয়ে দেন, বুঝুক আগুনের কি যন্ত্রণা। ঠিক সেই কাজটা কিন্তু করছে। দেখুন, আমি কিন্তু আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ধরে বলে দিয়েছি। আমি আরেকটি কথা আপনাকে বলতে চাই। দেখুন, আওয়ামী লীগ কখনো এখানে দাঁড়াতে পারবে না, এই জন্য 16.5 বছর নির্যাতিত প্রথম সারির দলগুলো দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে দেশে থেকে। মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13 বছর কারাগারে রেখে তিলে তিলে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছেন। এভাবে করে বিএনপির নেতাকর্মীদেরকে, মরহুম সালাউদ্দিন সাহেবকে ফাঁসিতে ঝুলিয়েছেন। তাদের নেতাকর্মী সন্তানরা গুম হয়েছে, দেশেই ছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে ফেলতে আল্লাহর রহমত লাগছে, 16.5 বছর লাগছে। আজকে শেখ হাসিনা নাই, শেখ হাসিনার মন্ত্রী পরিষদ নাই, কেউ আছে জেলে, কেউ আছে বিদেশে। তারা ওই ছোট্ট একটা কর্মসূচি দিয়ে কয়েকটা বাস পুড়িয়ে এদেশের মানুষকে ভয় দেখায়। শিয়ালের ভেংসিতে এদেশের মানুষ ভয় পায় না। আওয়ামী লীগ এখন শিয়ালের মতো গর্তে গিয়েছে, সেখান থেকে তারা ভেংসি দেখাচ্ছে। এই ভেংসি এদেশের মানুষ কখনোই ভয় পায় না। আমি ছোট্ট একটি কথা বলে আমি আলোচনা শেষ করতে চাই প্রথম দিকের। দেখুন, আজকে আমি আওয়ামী লীগ, আমি বিএনপি এবং জামাত, এনসিপি, গণ অধিকার এবং অন্যান্য ইসলামিক দলগুলো যারা আছেন, আমি তাদেরকে বলবো, আল্লাহর রস্তে আপনারা বিভেদকে লম্বা করবেন না, তাহলে তারা সুযোগ খুঁজবে। আমি একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই প্রথম ধাপের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন যে, তারা যখন নৌযানে আহরণ করে একনিষ্ঠভাবে আমি আল্লাহকে ডাকে, যখনই তারা তীরে ভিড়িয়ে দেই, আবার তারা শিরক করা শুরু করে। আজকে দেখুন, 16টা বছর, 16.5 বছর কিন্তু বিএনপি, জামাত বলেন, ইসলামী দলগুলো বলেন, হেফাজত বলেন, খেলাফত মজলিস বলেন, আন্দোলন বলেন, জমিয়ত, সবাই কিন্তু একে অপরকে, ভাই কেমন আছেন, ভাই আমি তো পলায় আছি, ভাই মামলায় জীবন শেষ, একে অপরের প্রতি কতটা আন্তরিক ছিলাম আমরা, ঠিক না? তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে 16.5 বছর পর বিজয়ী দিলেন, তার খাস কুদরতে রহমতে, অসংখ্য ভাই বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা কিন্তু নিজেরা আবার সেই দুর্দিন ভুলে গিয়ে মনে হচ্ছে যে সিটের জন্য, আসনের জন্য, ক্ষমতার জন্য আমরা ভুলে যাচ্ছি সেই দুঃসময়, দুর্দিনের কথা। যদি দুঃসময় এবং দুর্দিনের কথা ভুলে যাই, আল্লাহর প্রতি যদি কৃতজ্ঞ না থাকি, যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, তাহলে নিজেরাই কিন্তু আগামীতে আরেকটা ফেসিবাদ কিংবা আরেকটা দুঃসময় ডেকে আনছে কিনা, এটা আমাদের এখন চিন্তা করার বিষয়। একদম, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট সাহেব, ওবায়দুল্লাহ সাহেব, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি তো বিএনপি রাজনীতি করেন, বিএনপি সহকারে এখন অন্যান্য দলগুলো যারা আসলে আন্দোলনে এই আওয়ামী লীগ সরকারকে নামিয়েছে, এখন মোকাবেলাটা অনেকটাই আপনাদের উপরেই বর্তাচ্ছে। আপনারা কতটুকু মোকাবেলা করতে পারছেন, কালকে কতটুকু মোকাবেলা করতে পারবেন, কতটুকু হুমকি অনুভব করছে বিএনপি বা রাজনৈতিক দলগুলো, আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন, প্রিয় শ্রোতাবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আজকে বিষয়টা হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যে আগামীকালকে আওয়ামী লীগের কর্তৃক ঘোষণা করা হয়েছে যে লকডাউন প্রোগ্রাম 2024 সালের 5 আগস্টের পরে আজকের এই প্রথম আওয়ামী লীগ প্রকাশ্যে একটি প্রোগ্রাম ডাকার সুযোগ পেয়েছে। এখন একটি রাজনৈতিক দল হিসেবে যে কোনো দল প্রোগ্রাম ডাকতে পারে,
হুম। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ প্রোগ্রাম ডাকার মতো সেরকম নৈতিক এবং আইনগত অবস্থায় নাই। কারণ 2025 সালে বর্তমান 2025 সালের 10 মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি মিটিং হয় এবং সেখানে একটি আলোচনা হয় যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে বিচার চলা অবস্থায় কোনো অবস্থাতে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। দ্যাটস মিন আওয়ামী লীগ এই মুহূর্তে দলীয় হিসেবে নিষিদ্ধ না, বাট কার্যক্রম হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় আছে। এখন আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 36 বলা আছে যে আপনার সমাবেশের স্বাধীনতা, প্রত্যেকটি রাজনৈতিক দল জনস্বার্থ এবং নৈতিকতা পরিপন্থী কোনো কাজ করতে পারবে না, এই মর্মে তারা যে কোনো ধরনের সমাবেশ করতে পারবে। যেহেতু আওয়ামী লীগ একটি তার বিরুদ্ধে বর্তমানে বিচার চলছে এবং তার নেতৃবৃন্দ, বিশেষ করে আওয়ামী লীগের প্রধান যিনি শেখ হাসিনা সহ প্রায় 100-র মতো ব্যক্তি যারা আইসিটিতে তাদের বিচার চলমান এই মুহূর্তে, এমনকি বহু লোক বর্তমানে পালিয়ে আছে এবং বহু লোক আসামি যারা মামলায় এজাহারভুক্ত। এখন প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা কি লকডাউন মোকাবেলা করতে পারবো কি পারবো না সেটা নিয়ে আসছে। 2024 সালে 5 আগস্টের আগে বাংলাদেশের রাজনৈতিক দল ছিল দুইটি, একটি হচ্ছে আওয়ামী লীগ, একটি হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। সেখানে বিএনপি, জামাত, অন্য কোনো দল বলতে কেউ ছিল না। সকলের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এক দফা শেখ হাসিনার পতন চেয়েছিল। এই এক দফাতে সবাই যখন ঐক্যবদ্ধ ছিল, তার পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। এখানে কোন নির্দিষ্ট ব্যক্তির ডাকে বা কোন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনার পতন হওয়াটা এত সহজ ছিল না। হয়তো তারা শুরু করেছিল, আমরা জানি যে 2024 সালের 11 জুলাইতে তখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি হাইকোর্ট ডিভিশন থেকে রায় আসছিল যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। কোটার রায় থেকে সেটি হতে হতে অনেক বড় আন্দোলন হয়ে গেল এবং সে আন্দোলন যদি শেখ হাসিনা সেদিন মেনে নিত কোটাটা, তাহলে হয়তো বা এই আন্দোলন সফল হতো না। আপনি মানেন বা না মানেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা যদি এই ছাত্রদেরকে ডেকে বলতো যে তোমরা আন্দোলন করো, আমি সব মেনে নিছি, সেটা তো অহংকার, এখানে তো অহংকার কাজ করছে। এখানে যে আত্ম অহমিকা, শেখ হাসিনার একটা বিষয় আমি দেখেছি যে ওই আমলে তার কোন নেতৃত্ব কখনো বলে না যে আফা আপনার ভুল হচ্ছে। শেখ হাসিনা কখনো ভুল করতে পারে না। শেখ হাসিনা যা করে সব রাইট। এই রাইট করতে করতে তার যে আত্ম অহংকার বেড়ে গেছে, সেই প্রেক্ষিতে শেখ হাসিনা পতন হয়েছে। অহংকার পতন বলে আমরা জানি যে একটা বিষয়। আজকে সামনে লকডাউন নিয়ে আমাদের করণীয়, আমরা মনে করি যে বিএনপি জামাত বলতে কিছু না, সবাইকে অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে আমরা সফল হব। এখন কালকের প্রোগ্রামে আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখেছি যে বিভিন্ন জায়গাতে গাড়ি পোড়ানো হচ্ছে। এটি আওয়ামী লীগের পুরানো চরিত্র। আমরা দেখেছি 2014 সালে যে একেবারে নারকীয় যে হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগের আমলে, যে তারা একতরফা নির্বাচন করার জন্য অনেক ধরনের অত্যাচার এবং গাড়ি পোড়ানো থেকে শুরু করে শাহবাগ মোড়ে অনেকগুলো গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং হাইকোর্ট মোড়েও গাড়ি আগুন দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গাতে। এই আগুন সন্ত্রাস যারা তৈরি করেছিল, তারা আজকে মনে করছে যে 2-1টা গাড়িতে আগুন লাগিয়ে দিলে হয়তো অন্তর্বর্তী সরকারকে আমরা ব্যর্থ মনে করতে পারবো এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি এটা দেখাতে পারবো। বাস্তবতার প্রেক্ষিতে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই রাজনীতি করার সুযোগ এই মুহূর্তে আমি মনে করি নাই। অতএব আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সর্বব্যক্তি সর্বদলীয় ঐক্য তৈরি করতে হবে এবং যাতে কোনো অবস্থাতে আওয়ামী লীগ এই দেশে কোনো ধরনের অপরাজনীতি করতে না পারে। আমরা আওয়ামী লীগকে যদি স্বাগত জানাই, তাহলে অবশ্যই আওয়ামী লীগকে আসতে হবে, একদম ফ্রেশ আসতে হবে। হ্যাঁ, আপনি হয়তো মনে করবেন যে কি যে বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা কেন রাজনীতি করতে দিচ্ছি না বা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কি নাই? অবশ্যই প্রত্যেক ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে, চিন্তা চেতনা এবং চলাফেরা সমাবেশ করার স্বাধীনতা আছে, রাজনীতি করার অধিকার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে রাজনীতি করতে পারবে, কে পারবে না। যিনি মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হবেন তিনি অবশ্যই রাজনীতি করতে পারবেন না। যদি শেখ হাসিনার চলমান রাজনীতি আগামীকালকে 13 তারিখ শেখ হাসিনার রায় বিষয়ে একটা ঘোষণা আসতে পারে আইসিটি ট্রাইব্যুনাল থেকে, সেখানে যদি আমাদের এই বর্তমান ট্রাইব্যুনালে যে প্রমাণিত হয় যে শেখ হাসিনা অপরাধ করেছে, তাহলে অবশ্যই সে দণ্ডিত হবে। দণ্ডিত হওয়ার পরে তার রাজনীতি করার এদেশে আর আইনগত অধিকার থাকার কথা না। আচ্ছা, এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আপনারা অনেকে বলেন যে কালকে কি মূলত কালকে রায় ঘোষণা কবে হবে সেটি সেই বিষয়ে নির্ধারণ হবে আগামীকালকে। হ্যাঁ, এখন শেখ হাসিনার রাজনীতি ভবিষ্যৎ নির্ধারণ করবে শেখ হাসিনার আমলনামা, তার কৃতকর্ম, তার 16 বছরের কৃতকর্ম। যদি সে 2014 সালে বা 18 সালে একটা ফ্রেশ ইলেকশন দিত, হয়তো সে বিরোধী দল থাকতো, গভর্নমেন্ট নাও আসতো। কিন্তু বাংলাদেশের জনগণ আজকে এই ধরনের যে হত্যাকাণ্ডে অংশগ্রহণে যে হত্যাকাণ্ড চলছিল, একেবারে অমানবিক আচরণ, আপনি দেখবেন যে প্রায় 1500 ব্যক্তিকে খুন করা হয়েছিল প্রকাশ্যে। আমরা আন্দোলনের মাঠে ছিলাম, প্রত্যেকটি আন্দোলনের পয়েন্টে যেখানে যেখানে প্রকাশ্যে গুলি করছে পুলিশ,
সেখানে গুলি করার নির্দেশ এবং শেখ হাসিনা দিয়েছে। মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা গতকালকে একটা কথা বললো যে আমি কাউকে নির্দেশ দিই নাই, সবাই যাকে মারছে সব পুলিশ বাহিনী মারছে। তাহলে পুলিশকে নির্দেশটা দিল কে? শেখ হাসিনা যদি নির্দেশ না দিতেন, পুলিশের আইজি থেকে শুরু করে একেবারে রুট লেভেলের একজন কনস্টেবল গুলি করার কারো সাহস নাই। কারণ পুলিশ আমাদের ভাই, সেনাবাহিনী আমাদের ভাই, প্রত্যেকটি সবাই আমাদের ভাই, এটা সবাই বাংলাদেশ নাগরিক। কারণ একজন আইন শৃঙ্খলা বাহিনী কখনো সহজে কাউ গুলি করার কোনো পারমিশন নাই। কখন গুলিটা করছে? যখন রাষ্ট্রের সার্বভৌমত্ব কথা বলে শেখ হাসিনা বলছে তার, অথচ তার কিন্তু গদি চলে যাচ্ছে, সে বলতেছে না তার রাষ্ট্রের সার্বভৌমত্ব, তার একটি সরকারকে উৎখাত করার বিষয়টা সে নিয়ে আসছে। মূলত সরকার উৎখাতের বিষয় এখানে ছিল না, বিষয়টা ছিল যে আমরা একটা ছাত্ররা যে আন্দোলন করছে, যে নৈতিক আন্দোলন ছিল, সে আন্দোলনে কেন সে আবু সাইদকে গুলি করলো? এই আবু সাইদের গুলির মধ্য দিয়ে সারা বাংলাদেশ যখন জেগে উঠলো, ঠিক তখনই হাসিনার বিদায় ঘণ্টা বেজে গেল। আমরা মনে করি যে আগামীতে যে কোনো ধরনের সুন্দর রাজনীতি হবে যেটি, এবং যে রাজনীতি জনকল্যাণমুখী, জনগণের রাজনীতি হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, হাসিনা থেকে যদি শিক্ষা না নেয় তাহলে ভবিষ্যতে হয়তো অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতা আসলে তাহলে তাদেরকেও সেই সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু আমাদের একটা বিষয় হচ্ছে কি, যে অহংকার একটা এমন একটা বিষয় যে বিপদ কেটে গেলে মানুষ চরম অহংকারে হয়ে যায়, যে আমরা হাসিনা থেকে শিক্ষা নিচ্ছি না। আজকে হাসিনা আপনার ছদ্মবেশ ধারণ করে কিছু কিশোর গ্যাংকে নিয়ে এসে হয়তো কোথাও কোথাও আরো বেশি আক্রমণ করতে পারে। সে আক্রমণ থেকে যদি এটি আমাদেরকে ব্লেম দিতে পারে তাহলে এটা আমাদের একটা ব্যর্থতা আমি মনে করি। অতএব আমাদেরকে এই ধরনের বিষয় যাতে না ঘটে এবং আমাদের সজাগ থাকতে হবে প্রত্যেকটি নেতাকর্মীকে, সকল দলের সিনিয়র নেতৃবৃন্দ অবশ্যই আমি মনে করি ইমিডিয়েট তার একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হাসিনা হটানোর জন্য এক এবং ঐক্যবদ্ধ। জি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার বলেছেন অ্যাডভোকেট আবেদুল্লাহ। আপনার কাছে আসছি জনাব প্রিন্সিপাল মোশাররফ হোসাইন। এখনকার আমি মনে করি যে বিতর্ক বলুন, কমেন্ট বলুন, আপনাদের যে বিশ্লেষণ, এটি বর্তমান অবস্থার একটা সমাধানের পথকে আমরা খোঁজার চেষ্টা করব। এটি হলো দুটি বিষয়। এক হলো আওয়ামী লীগের ব্যাপারে আসলে বিএনপি এবং জামাতের দৃষ্টিভঙ্গিটা কি বলে মনে করেন? একদম পুরোপুরি আপনাকে যদি আমি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বিশ্লেষণটি করতে বলি, কারণ আমরা ইদানিংকালে দেখতে পেয়েছি, প্রথমত সেই বহু আগে আপনি জানেন যে জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান বলেছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তাদের কোনো তিনি ক্ষমা করে দিবেন কথাটা বলেছেন, তাদেরকে যেটি নিয়ে বেশ বিতর্ক হয়েছে। আমরা কিছুদিন পর করে দেখি আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি এবং জামাত ইসলামের একটা কম্পিটিশন লেগে গেছে, কে কখন কি বলে আওয়ামী লীগকে হয় মাফ করে দিবে, ক্ষমা করে দিবে আওয়ামী লীগকে, মানে এটির পেছনের কারণ কি এবং এই বিষয়টির ক্ষেত্রে কে আসলে বেশি এগিয়ে আছে বলে মনে করেন? এক। আর দুই হলো, আমরা গতকালকেও দেখছি সর্বশেষ জনাব ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সমস্ত মামলা তিনি প্রত্যাহার করে নেবেন যদি তিনি ক্ষমতায় আসেন। যদিও পরবর্তীতে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তিনি বলেছেন আমি এটা বলতে চাইনি, তিনি এটি বলেননি, আসলে গণমাধ্যম বিভ্রান্ত করেছে, গণমাধ্যমে ভুল এসছে। আপনি কি বুঝেছেন, গণমাধ্যম কি বলেছে, তার বক্তব্য থেকে আপনি কি বুঝেছেন সেটি বলবেন। আর তৃতীয়ত হলো যে জামাত ইসলামী এবং অন্যান্য দল বিএনপি থেকে এই দলগুলোর মধ্যে একটা অনৈক্য দেখা যাচ্ছে। অনৈক্যটার আসলে কি ধরনের ভবিষ্যৎ বয়ে আনবে বলে মনে করেন? অনেক লম্বা প্রশ্ন, করে আপনি সবগুলোকে একটু বিশ্লেষণ করুন। জি, আমি একটা একটা করে শুরু করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার প্রশ্নগুলোর মধ্যে। জাতি তাকিয়ে আছে এবং উৎকণ্ঠার মধ্যে আছে। টোটাল শান্তিকামী বাংলাদেশী সহ বাংলাদেশের যে নাগরিকরা দেশের বাইরেও আছে, তারা দেশের এই প্রেক্ষাপটে কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আছে যে আসলে কি হচ্ছে, কি হলো। এতগুলো মানুষ, এই 1.5 সহস্রাধিক মানুষ তাদের জীবন দিল, ছাত্ররা বিশেষ করে তারা জীবন দিল। যে আন্দোলন প্রায় 15 বছর, 15.5 বছর পর্যন্ত গভর্নমেন্টকে, স্বৈরাচারী সরকারকে, ভোটবিহীন সরকারকে, রাতের ভোটের সরকারকে অপসারণ করার জন্য রাজনৈতিক সব দলগুলো এক হয়েও ব্যর্থ হয়েছে। সেই আন্দোলন ছাত্র জনতা কোন ইস্যু থেকে কোন ইস্যুতে আসলো, আর মাত্র 2 দিন আগে এক দফা আন্দোলন দিল। 6 তারিখের প্রোগ্রাম অগস্টের একদিন এগিয়ে আনলো, 5 তারিখেই তার পতন ঘটলো। আমার আগে মির্জা মৌলানা সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর গজব শেখ হাসিনার উপরে, আর এই দেশের মানুষ, শান্তিকামী মানুষের জন্য আল্লাহর সাহায্য এবং রহমতের দ্বারাই শেখ হাসিনার অপসারণ হয়েছে, পতন ঘটেছে। আজকে আমরা যারা এখানে বসে কথা বলছি, আপনি দেশের বাইরে থেকে আপনি যুদ্ধ করেছেন,
মনস্তাত্ত্বিক যুদ্ধ বা তাত্ত্বিক যুদ্ধ করেছেন, তথ্যগত যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের সামিল আমরাও ছিলাম আপনার এই প্যানেলে, এবং অনেকগুলো প্রোগ্রামে আপনার ডাকে সাড়া দিয়েছি জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে। তো বিষয়টি হলো আজকে যদি 5ই অগস্ট 24-এর এই দিনে যদি তার পতন না ঘটতো, তাহলে আপনি কি বাংলাদেশে এসে এই অফিসটি নিতে পারতেন, বা এই স্টুডিওতে আমরা কি আমি তো জেলে থাকতাম, নিশ্চিত আমি জেলে থাকতাম, কারণ আমার নামে ওই সময় অনেকগুলো মামলা ছিল এবং আমি ওয়ারেন্ট নিয়ে কথা বলেছি, এবং আমি শেখ হাসিনার পতনের 2-2.5 বছর আগের থেকে আমি কোর্টে হাজিরা দেওয়া বাদ দিয়ে দিয়েছি, যেহেতু সবগুলো মিথ্যা মামলা ছিল। তো আপনার এই প্রশ্নের প্রেক্ষাপটে যে কথাটি বলতে চাই সে কথাটি হলো, এই যে ছাত্র জনতা জীবন দিল, আবু সাইদ একা না, অনেক আবু সাইদরা এভাবে জীবন দিয়েছে, সে লাইমলাইটে এসছে, এবং বিশেষ করে মুগ্ধ টুগ্ধ যারা সামনের সারিতে চলে এসছে, এটা মিডিয়ার কারণে হোক, যে কারণে হোক, এই যে চট্টগ্রামের একজন ব্যক্তি, একজন ছাত্র, একেবারে কত সুন্দর চেহারা, তার মা যে অঝরে কেঁদেছে যে একমাত্র সন্তানের মা, সন্তান শহীদ হয়ে গেছে, তাই না, জীবন চলে গেছে। তো এই যে বাচ্চাগুলো মারা গেছে, এই বাচ্চাগুলো বা এই সন্তানগুলো, এই ছাত্র জনতা যদি আজকে বিএনপির কেন্দ্রীয় 100 জন দায়িত্বশীলদের 10 জনের সন্তান মারা যেত, জামাত ইসলামীর সামনের সারির 100 জনের মধ্যে অনেকে তো মারা গেছে, বিএনপির অনেকে মারা গেছে, কিন্তু সুনির্দিষ্ট ভাবে আমি যা বলছি বলেছে না, ওইটা না মোশাররফ ভাই যেটা বলতে চাচ্ছেন যে মানে বিএনপি তো অনেক বড় দল, আমি বিএনপিকে বলছি না, নেতাদের যারা আন্দোলন করেছে এই দল, বড় দলগুলোর যে বরকতুল্লাহ বুলু ভাইয়ের ছেলে এবং তার স্ত্রী যেই একটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছে, নিঃসন্দেহে এটা অসাধারণ। তো শুধু বিএনপি বলছি না, জামাত সহ যারা যারাই আন্দোলন করেছে, তিনি বলেছেন মারা যাওয়ার ব্যাপার না, যারা মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাহলে এই দুইটি বড় রাজনৈতিক দলের কথাই আমি প্রথম বলি, আমি জামাত ভার্সেস বিএনপি কে বলি, এদের কেন্দ্রীয় নেতাদের একজন সন্তান কিন্তু শহীদ হয়নি, ডোন্ট মাইন্ড, শহীদ হয়নি, মানে জীবন দুই দলেরই, হ্যাঁ দুই দলেরই। এখন যারা নেতৃত্ব দিয়েছে, এখন এনসিপির বড় নেতা, তারাও তো কেউ এরকম ভাবে আহত হয়নি, নিয়ে গেছে। যদি এই শহীদটা হতো 1-2 জন করে, তাই না, তাহলে দেখতেন যে আজকের এই যে জুলাই যে সনদ, জাতীয় যে সনদটা, এই সনদ পাশের ক্ষেত্রে এই মতলববাজিতা, এই বৈরিতা, এই বিচ্ছিন্ন, এইটা হতো না, এটা হতো না। 2 নম্বর হলো, জাতির এই ক্রান্তিকালে আমার যে দিক নির্দেশনামূলক কথা, আমি একজন কোরআন গবেষক মানুষ এবং দায়ী ইলাল্লাহর দায়িত্ব পালন করে, জুমার খতিব এবং দাওয়াতি ময়দানে কথা বলি, কিন্তু দেশের দূরদর্শিতা আমার যতটুকু আছে কোরআন হাদিসের আলোকে, তাতে আমি বুঝি যে বিএনপি ভার্সেস এনটি যে গ্রুপগুলো, বিশেষ করে জামাত সহ যে 8টি দল এক হয়েছে, এদের দায়িত্ব হলো যে আমাদের শত্রু রাষ্ট্র বলবো, আমি স্পষ্ট বলবো, এটা এখানে কোনো লুকোচুরির কোনো সুযোগ নাই, কারণ যারা শত্রুতাই করে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থ, ব্যাংক লুট করে, এতগুলো মানুষ হত্যা করে, গুম করে, আয়না ঘরের নামে মানুষগুলোকে বছরের পর বছর সেখানে যে নিপীড়ন, নির্যাতন, কবরের মতো জায়গায় রেখে, এই মানুষগুলো যখন, এই নেতাগুলো যখন দেশ ছেড়ে চলে গেছে, যারা আশ্রয় দিয়েছে তারা আমাদের কোনোদিন বন্ধু রাষ্ট্র হতে পারে না, কারণ তাদের কার্যসিদ্ধির জন্য তারা অ্যাপয়েন্টেড ছিল। এটা হলো মূল কথা। অনেক বিচক্ষণরা এই কথাই বলেছে যে তারা মূলত দেশের স্বাধীনতা, দেশের নাগরিকের কল্যাণ, দেশের অর্থনীতি সমৃদ্ধি এগুলো চায় নাই, মূলত তারা চেয়েছে তাদের ক্ষমতা কুক্ষিগত করা। তা না হলে এই 15.5 বছরে তারা কি করে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এর তো 98% সব টাকা কিন্তু আওয়ামী লীগের লোকেরা পাচার করেছে, তাদের দোসররা পাচার করেছে। এবং আপনি দেখেন একজন আপনার কি মানে মন্ত্রী সাইফুর রহমান সাহেব, তিনি কি ছিলেন, ল্যান্ড, তাই না, ভূমি মন্ত্রী ছিলেন, তিনি 360টা বাড়ি করেছেন ইউরোপ আমেরিকায়, সব বইয়ের বিষয়টা 360টার কথা, 360টার কথা মানে খোঁজ পেয়েছে 360টা বাড়ি লাগে তো ফেরাউনকে, মানে নমরুদ, ফেরাউন, সাদ্দাম, মানে এদেরকে ওভারকাম করে যে কাজের লোক ছিল, আপনি বলেন তো, 400 কোটি টাকা মালিক, ড্রাইভার, এবং এমনকি তার বাসা যদি কাজ করতে মহিলা, সে মহিলাও কিন্তু এমপি হয়েছে এবং বাংলাদেশে দেখে পড়তে পারে না। এই যে মানে মানবতা বিবর্জিত যে কার্যক্রম, এবং পতনের মাত্র কয়েকদিন আগে বা 1.5-2 মাস আগে তিনি একেবারে ফ্রাউড করে বলতে চাইলেন যে আমার প্রিয়নো তো হেলিকপ্টার রিজার্ভ করে চলাফেরা করে, সেও 400 কোটি টাকার মালিক। আরে তার কথা যে তার জন্য বুমেরাং হয়েছে, এটা কিন্তু সে বুঝতে পারেনি। মানে এটা আল্লাহ তাআলা এইভাবেই মানুষকে পতন ঘটায়, যে আমি কি বলতেছি, তোমার ফিওন 400 কোটি টাকার মালিক যে হয়েছে, এটা কি বৈধভাবে না অবৈধভাবে, এটা দায়ভার কার উপরে এসে পড়ে। যাই হোক, আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো যে বিএনপি ভার্সেস এনটি যারা এখন,
যেহেতু ময়দানে এখন আওয়ামী লীগ নাই, হুম। আগামী নির্বাচনে যে দুইটি দল গুরুত্বপূর্ণ মুখোমুখি ভূমিকা পালন করবে, তাদের জন্য বিনয়ের সাথে আমার একটা পরামর্শ অনুরোধ, সেটা হলো সহনশীল সহ অবস্থান। হুম। সহনশীল সহ অবস্থান একটা ইস্যুতে এক, সেটা হলো হুম। ভারতের সেবা দাসরা যদি বাংলাদেশে হুম। কোনো বিপর্যয় ঘটাতে চায়, যেটা আগামীকালের একটা কর্মসূচি তাদের আছে, সেক্ষেত্রে কে বিএনপি করে, কে ছাত্রদল করে, কে ছাত্র শিবির করে, আর কে জামাত ইসলামী করে, সে ছাত্র শিবির করে, এগুলো দেখার বিষয় না। দেশকে নিরাপত্তার জন্য তারা ঐক্যবদ্ধভাবে ময়দানে থাকে। নির্বাচনের সময় আপনারা শিডিউল ঘোষণা হবে, যার যার প্রচার করবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবেন। আপনাকে মানে অনৈতিকভাবে যে আমাকে পাগল পার হয়ে ক্ষমতায় আসতেই হবে এবং ক্ষমতায় আসার জন্য আমি মামলা তুলে নেব, আচ্ছা এই কথা যদি সত্য তিনি বলে থাকেন, এবং আমির জামাত যে কথা বলেছিলেন আজ থেকে কয়েক মাস আগে, এই কথার প্রতিবাদ আমি করেছি, আপনি করেছেন, জামাতের ভিতরে কেউ করেছেন। মূল কথা হলো এইটাকে হয়তো আমির জামাত সহ তার আশেপাশে যারা বুদ্ধিজীবীরা আছেন ওই দলের পলিসি মেকিং এ, তারা বলবেন যে উনি এইটা বলতে চান না, ওইটা বলতে চাইছেন, ওটা বলতে চান না, এইটা বলতে চাইছেন। আরে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শব্দ চয়নে সাধারণ মানুষগুলো কি বুঝতে পেরেছে, কি বুঝেছে, এটা একটা বিষয়। সেটা আমির জামাতের ক্ষেত্রেও না। আজকে যতই প্রতিবাদ করুক না কেন জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, সজ্জনশীল মানুষ, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অনেক কথা আছে যে 16 বছর বা 15.5 বছর আন্দোলন কেন বেগবান হলো না, এত বৃহত্তর দল কেন সফল হলো না, এগুলো নিয়ে আমি পর্যালোচনা করে তাকে ক্লেম দিতে চাচ্ছি না, তাকে বিতর্কিত করতে চাচ্ছি না। তার এই বক্তব্যের দ্বারা বোঝা যায় যে উভয় পক্ষ, আওয়ামী লীগের যে একটা ভোট আছে, বর্ণাঢ্য একটা রাজনৈতিক দল, এই দল যেহেতু তারা নির্বাচন করতে পারবে না, একবার পরিষ্কার, এটা দিবালোকের মতো পরিষ্কার, তো এই দলের যে 20-21% ভোট আছে এখনো, দল কানা ভোট, দলের সুবিধাভোগী ভোট, এই ভোটগুলো কারা নিতে পারে সেই জন্য আপনার চেষ্টা হচ্ছে। এই ভোটগুলো কারা কারা কত পার্সেন্ট পাবে সেটাও আমরা বলার মতো সুযোগ আছে। আমি মনে করি যে যেখানে যেখানে যে প্রার্থী ভালো মানে যোগ্যতা সম্পন্ন, সেই দলের প্রার্থী সে বেশি ভোট এই আওয়ামী লীগের ভোটগুলো পাবে এবং হিন্দুদের ভোটও তারা পাবে। কারণ এই দেশে যারা বসবাস করছে, যারা এখনো পালায় যায়নি, যারা ভোট দিতে বুথে যাবেন বা ভোট কেন্দ্রে যাবেন, তারা কিন্তু নিরাপদে থাকতে চায়। তার একটা মুদি দোকান আছে, দোকান নিয়ে এসে বেঁচে থাকতে চায়। তার কৃষক কৃষি জমি চাষবাস করে, ধান চাষ করে, মাছ চাষ করে। এই মানুষগুলো যারা দেশ ছেড়ে পালাতে পারে নাই, হাজার কোটি, শত কোটি, কোটি কোটি টাকা উপার্জন করতে পারে নাই, ইন্ডিয়া না শুধু, ইউরোপ, আমেরিকা সহ, তারপরে আপনি ধরেন কানাডা সহ বিভিন্ন দেশে যারা আশ্রয় নিতে পারেনি, হোটেল ভাড়া করে থাকতে পারছে না দুবাইতে, এই মানুষগুলো তো বাংলাদেশেই থাকতে হবে। আওয়ামী লীগের ভোটাররা তারা দেখবে যে আমি কাকে ভোট দিলে কোন এমপি সাহেব আমার নিরাপত্তা দিতে পারবেন, সেদিকে ভোট বেশিরভাগ যাবে। এটা একটা বিষয়, সেদিকে ভোট যাবে। অতএব এই যে অনৈতিক কথা যে আমরা ক্ষমতার কথা, বডি ল্যাঙ্গুয়েজ ছিল এরকম যে ক্ষমতায় আসলে তিনি, যদিও এটা মানে তার ডিস্ট্রিক্টের একটা প্রোগ্রামে তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন, এই কথার দ্বারা টোটাল জাতি ফুঁসে উঠেছে। এবং বিএনপির যারা মগজওয়ালা, যারা বিচক্ষণ, তারা এই কথাকে কোনো অবস্থাতে গ্রহণ করেন নাই। তিনি এখন বিতর্কটা যে হয়েছে এটাকে কিভাবে বুঝেছে এ নিয়ে বিতর্কটা, মানে প্রবলেমটা হলো তিনি কি আসলে জনগণ কিন্তু বুঝেছে যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। আমি একটু ঢুকি, আমি আসতেছি আপনার কাছে, আমি একটু শেষ করি। আপনার কাছে আপনি কি বুঝেছেন? আমি যাদের সাথে আলোচনা করেছি, বিবৃতি দিয়েছে। আমি আজকে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, বারে গিয়েছিলাম, এখানে সিনিয়র একজন আইনজীবী, নাম বলছি না, 77 বছর বয়স, তিনি এটি শুনে মানে তাজ্জব হয়ে গেছে। এই ধরনের বক্তব্য দেওয়া যায় রাজনীতিবিদদের না? কিন্তু আচ্ছা, আমি আপনার কাছে একটু প্রশ্ন করি, জাতির কাছে জাতির কাছে প্রশ্ন করি, এই মামলাগুলো থেকে মামলা তুলে নেওয়ার দায়িত্ব কি ওনার আছে? ওনার অধিকার আছে? উনি যদি আইনমন্ত্রী হন, তা কি ওনার আছে? স্বরাষ্ট্রমন্ত্রী হন, যদি উনি আগামী নির্বাচনের ক্ষমতায় আসলে, তিনি বলছেন মিথ্যা মামলাগুলো যেগুলি, আচ্ছা মিথ্যা মামলা তো আমরাও চাই যে এলাকা কেন্দ্রিক আছে, এলাকা কেন্দ্রিক তিনি নির্বাচনী তার শব্দ চয়নে এটা তাকে বিতর্কিত করেছে, দলকে প্রশ্নবিদ্ধ যেভাবে প্রচারটা হয়েছে, এটা আতঙ্কজনক। এটা আমি বিএনপি করি আর না করি, আমি অন্য দল করি আর না করি, দল না করি, কিন্তু সাধারণ মানুষ, ম্যাক্সিমাম মানুষ তার এই কথাকে দলকেও বিতর্কিত করেছে এবং ওনাকেও প্রশ্নবিদ্ধ করেছে। জি, আপনাকে ধন্যবাদ। ঐক্য অনেক নিয়ে কথা বলে অনেক দূর চলে যাবে। আমি আর, যদি আপনি বলেছেন ইতিমধ্যে, আমি অ্যাডভোকেট সাহেবের কাছে চাই, যেহেতু তিনি বিএনপির সপক্ষে আছেন, আপনার কাছে বলতে হয়তো সুবিধা হবে, তার হয়তো কিছু কথা থাকতে পারে এইসব বিষয়ে। জি, আমি
আমার সহ আলোচকের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। উনি যেটা বললো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে আমরা নির্বাচনে ভোট টানার জন্য যে বিষয়টা উনি বলছে যে আমরা মিথ্যা মামলা প্রত্যাহার করে নেব, এবং এই বিষয়টাকে আসলে অনেকে এখতিয়ার আছে কিনা। মূলত তিনি কিন্তু সবার জন্য এই কথা বলে নাই, তিনি বলছে তার নিজের এলাকাতে কিছু মানুষ যদি মিথ্যা মামলায় জড়িয়ে যায় সেক্ষেত্রে তিনি এটা স্টেপ নিতে পারেন। মূলত বিষয় হচ্ছে এখান থেকে। এবং বাংলাদেশের যে মিডিয়া ব্যবস্থা সেখানে আসছে কিভাবে যে এখন মির্জা এখানে ফখরুল দুইটা ইসলাম প্রশ্ন, আলমগীর যে উনি এখানে দুইটা প্রশ্ন ইন আসতে জেনারেল পারে। সকল আওয়ামী লীগকে In general উনি অন্য জেলা বা অন্য ইউনিয়নে যারা আছে তাহলে তাদের কি দোষ? এক, হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, ঠিক আছে, উনি কেন শুধুমাত্র ওনার এলাকার মানুষকেই উনি মুক্তি দিবেন মামলা প্রত্যাহার? তার অন্য যেখানে উনি একটা দলের মহাসচিব, অন্য এলাকার মানুষের আওয়ামী লীগ যারা করেছে বা মিথ্যা মামলা যারা তাদের ব্যাপার কেন? আরেকটি বিষয় হলো যে উনি বলেছেন যে মিথ্যা মামলার ব্যাপারে, মানে আপনি কি বক্তব্যটা শুনেছেন? জি আমি বুঝতে পারছি। হ্যাঁ, এই ধরনের শব্দ নিয়েও যে আসলে উনি যে যা বলেছেন এর পরবর্তীতে তিনি বিবৃতির মাধ্যমে যা ক্লেম করেছেন এখানে একটা বড় ফারাক রয়েছে। জি, এখানে সমস্যাটা 5 আগস্টের পরে বহু মামলা হয়েছে, শত শত মামলা হয়েছে যেগুলো মিথ্যা মামলা। এখন বিষয় যে মিথ্যা মামলা কি সত্য মামলা, এটা প্রমাণের বিষয়, ট্রায়ালের বিষয় যাবে। ট্রায়াল যখন যাবে তখন দেখা যাবে আসলে প্রকৃত ব্যক্তি এই অপরাধের সাথে জড়িত কি জড়িত না। আপনার শব্দ, যেহেতু আইনজীবী, আপনার শব্দটা মেহেরবানি করে একটু পরিশুদ্ধ করি। মামলা মিথ্যা না, নিরপরাধ আসামি করা হয়েছে। ম্যাক্সিমামই মার্ডার কেস, ম্যাক্সিমামই মার্ডার কেস। এবং ঢাকাতে এবং বহু ব্যক্তি যারা নন এফআইআর, যারা আপনার এফআইআর নাম নাই, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম বহু ঘটনা ঘটছে। তবে একটা বিষয় হচ্ছে, মজার বিষয় যে 5 আগস্ট পরে আমরা একটা দেখতে পেলাম যে বাংলাদেশে যে পরিমাণ মামলা হওয়ার কথা ছিল তার সিকিবাগা হয় নাই। আপনাদের হয়তো মনে আছে যে ঠিক জুলাইয়ের আগে কাদের সাহেব, ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি বলেছিলেন যদি কখনো আওয়ামী লীগ পতন হয় লক্ষ লক্ষ মানুষ এক রাতে মরে যাবে। কিন্তু মানে ওনার যে ধারণাটা সম্পূর্ণ মিথ্যা ছিল। কারণ 5 আগস্টের পরে বাংলাদেশে ওই পরিমাণে করতেন যদি ক্ষমতা থেকে, এটা আমরা বুঝতেছি না, বিএনপি বুঝে না, জামাত বুঝে না, বর্তমান দলগুলো সেটা বুঝে না। সেদিন যদি ক্ষমতা বিএনপি থাকতো এবং অপোজিশন থাকতো আওয়ামী লীগ, লক্ষ লক্ষ মানুষ মরতো, এটা সত্য কথা। কিন্তু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কখনো স্বেচ্ছায় কাউকে কখনো কোনো আঘাত করে নাই। দায়িত্বশীলের করছে। কিন্তু এখন এখানে প্রশ্ন হচ্ছে মামলা এবং প্রত্যাহার করার বিষয় নিয়ে যে কোন ব্যক্তি নিরপরাধ আমি তো জানি না। এখন এখানে পোস্টেড আওয়ামী লীগ যারা ছিল বিভিন্ন অঞ্চলে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে সেন্ট্রাল লেভেল পর্যন্ত বহু আসামি হয়েছে। আবার বহু ব্যক্তি শুধু নামে আসছে যে অমুক ব্যক্তি, কিন্তু পার্টিকুলারলি একটা শব্দ ইউজ করেছেন, এটা আপনি লক্ষ্য করেছেন। আমি শোনাতে চাই। সমস্ত মামলা তুলে নেওয়ার বিষয় ওনারা আসলে আইনগতভাবে এখতিয়ার এখানে নাই। কারণ হচ্ছে মামলা তোলার এখতিয়ার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যদি উনি মন্ত্রিত্ব পায় তাহলে হয়তো তুলতে পারবেন, সেই এখতিয়ার আছে। কিন্তু এখনো তো এটা নির্ধারণ না যে ক্ষমতা কি বিএনপি আসবে নাকি অন্য কেউ আসবে নাকি কোয়ালিশন গভর্নমেন্ট হবে এবং কে মন্ত্রিত্ব পাবে, এটাও কিন্তু আমরা এটা হচ্ছে ভোটার রাজনীতি। আর একটা বিষয়, মজার বিষয়, আমি একটা ক্লিয়ার করে দিই। বাংলাদেশে আমরা জানি যে মিথ্যা এক ধরনের মিথ্যা, পরিসংখ্যান আর একটা মিথ্যা। যে অনেকে বলতেছে 20% আওয়ামী লীগের ভোট আছে, 30% ভোট বিএনপির আছে, 10% ভোট জামাতের আছে। আসলে এটা বলতে পুরোটাই মিথ্যা কথা। কেন মিথ্যা কথা আমি বলি, বাংলাদেশে যারা পোস্টেড রাজনীতি করে তারাই হলো প্রকৃত দলের কর্মী। সর্বোচ্চ সকল দল মিলে 5 থেকে 10% লোক হচ্ছে যে দল করে, বাকি 90% সবাই হচ্ছে ভোটার। আপনি যদি খেয়াল করে দেখবেন যে 24 ইলেকশন মাত্র 3% ভোট পড়েছে আওয়ামী লীগের জন্য। যদি 20% আওয়ামী লীগ করে তাহলে কেন আপনার তারা ভোট কেন্দ্রে আসে? এখন আপনাকে বলি যে 3% যদি আওয়ামী লীগ করে এরাই প্রকৃত আওয়ামী লীগ, আবার 3% বিএনপি এরাই প্রকৃত বিএনপি, 3% শিবির তারাই প্রকৃত শিবির। বাট ইন জেনারেল যারা ভোটারের মন কিন্তু চেঞ্জ হতে পারে। মাইন্ড গেম কখন কি হয়ে যায় এটা বুঝতে পারবেন না। এখন যদি সত্যিকার নির্বাচন হয় তাহলে বোঝা যাবে যে কার কত পার্সেন্ট ভোটার আছে। আপনি ভোটার দিয়ে যদি দল কাউন্ট করেন যে আমার 20% ভোট আছে, 30% আছে, এটা আমি আপনাকে, কারণ আমরা যেটা দেখি পরিসংখ্যান দেখি, পরিসংখ্যান পুরোটাই ভাওতাবাজি শব্দটা। আমি এটা লিগ্যাল একটা ওয়ার্ড, ভাওতাবাজি। কারণ হচ্ছে কি কয়েকদিন আগে একটা ওয়ার্ড হাঙ্কি ভাঙ্গি শব্দটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, এটা সম্পূর্ণ লিগ্যাল ওয়ার্ড। বাট অনেকে অনেক গালি দিচ্ছে হাঙ্কি ভাঙ্গি শব্দটা ইংলিশ ওয়ার্ড এবং এটা সম্পূর্ণ লিগ্যাল। এটা নিয়ে অনেকে অনেক ধরনের ব্লেম দিচ্ছে। আমি এই বিষয়ে যাচ্ছি না, কারণ ভাওতাবাজির সাথে হয়তো আমাকে হয়তো অনেকে ব্লেম দিয়েছে উনি একজন আইনজীবী এই ওয়ার্ড কেন ইউজ করছেন। কারণ ভাওতাবাজি কেন হচ্ছে যে আপনি যখন পার্সেন্টেজ দিচ্ছেন, আমি যদি বিএনপি করে অবশ্যই ভোট কেন্দ্রে যাবো, কিন্তু আমি ইন জেনারেল ভোটার, আমি ওখানে যাবো না। কারণ আগামী নির্বাচনে কি হবে একমাত্র আল্লাহ মালুম। কারণ হচ্ছে কি আইন শৃঙ্খলা বাহিনী, আপনি দেখবেন যে 2024 সালে যে 5 আগস্টের যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থান প্রচুর পুলিশ আহত নিহত হয়েছে। এটা কিন্তু মিডিয়াতে আসছে, হয়তো ওইভাবে কাভারেজ আসে নাই।
এই যে পুলিশ, তাদের ফ্যামিলি আছে, তাদের বউ বাচ্চা আছে, তারা কিন্তু চাইবে যে তারা যদি হ্যান্ডস আপ করে ফেলে যে আমরা আর কোনো ধরনের কাজ করবো না, তার সাথে দায়িত্ব পালন করবো। এই যে দায়িত্ব পালন করতে গেলে বিএনপি জামাত অন্যান্য দলের মধ্যে যে সংঘর্ষ হবে, কত হাজার মানুষ মারা যাবে আপনি জানেন? আপনি এটা কিন্তু বলতে পারবেন না। তাহলে সাধারণ ভোটার ভোট কেন্দ্রে যাবে কিনা ওইটা হলো বড় বিষয়, কিন্তু বিএনপি জামাত সব ভোট কেন্দ্রে যাবে। আপনি যদি প্রত্যেকটা গ্রামগঞ্জ একেবারে তৃণমূল থেকে সেন্ট্রালে ঢাকা শহরে ভোট কেন্দ্রে যাবেন, হয়তো যদি সুষ্ঠু ভোট আসে এবং যদি তাহলে হয়তো ভোট কেন্দ্রে মানুষ আসবে। আতঙ্ক আসলে সর্বোচ্চ 10% মানুষ ভোট কেন্দ্রে আসবে না। আমি এটা আপনাকে আজকে ওপেনলি বলে যাচ্ছি, যদি কোনোদিন যদি আমাকে যদি এটা দেখাতে পারেন যে সুষ্ঠু ভোটে 90% লোক ভোট কেন্দ্রে আসবে, এটা মানা যাবে। কারণ 24 সালে ভোট আতঙ্ক ছিল। কারণ হচ্ছে কি 7 জানুয়ারি ভোট হওয়ার আগে আমরা সুপ্রিম কোর্টে জাতীয় আইনজীবী ফোরামের নেতৃত্বে আমরা বিশাল একটা মিছিল এখানে নিয়ে আসলাম। সর্বশেষ 1 জানুয়ারিতে আমাদের মিছিল শেষ হয়ে গেল, আমরা সবাই হাততালি দিয়ে চলে আসলাম যে না, আগামী 5 ইয়ার্স হয়তো আওয়ামী লীগ থেকে যাবে। আমরা মনে করছি এটা। এই যে 6 দিনের যে গ্যাপ ছিল, পুরো বাংলাদেশ আতঙ্কে ছিল। আতঙ্কে থাকার কারণে যারা আওয়ামী লীগ করছে তারা ভোট কেন্দ্রে যায় নাই। যদি ভোট কেন্দ্রে যেত, 24 জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ কি মাঠে নামছে? গণহারে আওয়ামী লীগ মাঠে নামে নাই, গুটি কয়েক লোক আওয়ামী লীগ নামছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে, রোকেয়া হলের নেত্রী, সে বলেছে যে 7 মিনিটে ঢাকা ক্লিয়ার করে দিবে। কিন্তু তার এই নেতৃত্বে, তার আহ্বানে কেউ আসে নাই। কেন আসবে? আপনি যদি নিরীহ ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আপনি সেটা একটা বিষয়। পলিটিক্যাল লোক মৃত্যুবরণ করলে পরে এদেরকে অনেকে আবার গ্রহণ করে না, যে আমার লোক না, অস্বীকার করতেছে। তাহলে কে ব্যক্তি মরতে যাবে? আপনি যেটা বললেন একটু আগে যে পলিটিক্যাল নেতাদের কেন ছেলেমেয়েরা মরে নাই, এটা একটা বড় একটা প্রশ্ন। এটা বাংলাদেশের রাজনীতি যারা করে তাদের একটা সেফ জোন থাকে, এটা সব প্রত্যেক দলের সেফ জোন থাকে। কিন্তু আমরা নেতৃত্ব দেওয়ার জন্য সবাই হয়তো বাইরে থেকে কথাটা বলতেছি। আপনি একটু আগে বললেন যে ছাত্রলীগের একজন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাহেব, সে আমাদের একটা সভাপতি ছিল, আমাদের ছোট ভাই, জুনিয়র ছিল। এখন বিষয়টা হচ্ছে কি, এই লোক যখন বলছে, একটা কথা বলছিল যে জনাব তারেক রহমানকে, যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, আগে দেশে আসো। আমার এখন তার কাছে, ছোট ভাই কাছে আমার আবদার, তুমি একটু দেশে আসো, আসি একটু কথা বলো। তুমি কালকে এসে তুমি 7 মিনিটে ঢাকা ক্লিয়ার করে দাও। আপনার কাছে কোনো গান আছে কিনা? না, আমি কোনো শিল্পী না ভাইয়া। আমার কথা হচ্ছে যে যারা এই যে আরো একটা বিষয়, আপনারা হয়তো জানেন যে কি নাম জানো, আতিকা, ওই এই গানটা অনেক ভালোভাবে গাইছে। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, 2023 সালের শেষ সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন একটা মামলা হয়েছিল যে তারেক রহমানের বক্তব্য বাজারে এবং কোন মিডিয়াতে প্রকাশ করা যাবে না। সেটা নিয়ে তৎকালীন সম্ভবত আইনমন্ত্রী ছিল কামরুল ইসলাম সাহেব মামলা হিয়ারিং করেছিল, এবং আরো একজন মহিলা আইনজীবী ছিল, তিনি একজন এমপি সাহেব, সংরক্ষিত এমপি হল। তারা কোর্টের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রকাশ করা যাবে না। এখন তারেক রহমান তো দেশ থেকে নিষিদ্ধ হয় নাই, তারেক রহমান তো কোনো নিষিদ্ধ দলের নেতা না যে তারেক রহমানের কথা প্রকাশ করা যাবে না। আপনি যদি তারেক রহমান বক্তব্য প্রকাশ করতে পারেন, সেই সাথে আপনার তখন ছিল না। কোন বাংলাদেশে কোনো মিডিয়া তারেক রহমানের কাছে যায় নাই, আজকে সবাই যাচ্ছে। ওই যে আপনাকে একটু আগে যেটা বললাম যে শেখ হাসিনা কোনো ভুল করতে পারে নাই, এটা কেউ বলতে পারে নাই। এই জন্য শেখ হাসিনা কেউ তোষামত করতে করতে তারেক রহমানের জন্য তারা বক্তব্য নেয় নাই। অবস্থা কি বিএনপির মধ্যে বিরাজ করছে কিনা? বিএনপি যা করছে কোনোটাই ভুল না বলে মনে করার কোনো? অবশ্যই ভুল আছে, দলের ভুল অবশ্যই থাকতে পারে, কারণ দলের ভুল যদি যারা করবে, আমি আপনাকে বলতে চাচ্ছি, যারা ভুল করতেছে এই ভুলে খেসারত দিতে হবে এক সময়। আমি যদি কাউকে ক্ষমা করে দিই, যে আমি নিজেই একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে তৎকাল এই জামাতের আমির সাহেবের বিরুদ্ধে, তিনি বলেছিলেন যে আমি সবাই ক্ষমা করে দিলাম। আমি বললাম যে তিনি ক্ষমা করার কে? তার তো এখতিয়ার নাই। তিনি তার মসজিদে সুরা বসে কি বলছে যে আমি জামাত ইসলাম এই পক্ষ থেকে আমরা সবাই ক্ষমা করে দিলাম, এরকম কখনো আলোচনা হয় নাই, তিনি বলছেন। এখন আমাদের মহাসচিব সাহেব যেটা বললেন যে তিনি তার এলাকাতে এই কথাটা বলছেন, এটা দায়িত্বের বিষয়টা এখন তিনি সিনিয়র নেতৃবৃন্দ, তিনি কথা বলছেন, কেন বলছেন সেটা উনি জানেন। পরে তিনি ব্যাখ্যাও করছেন যে বিষয়টা যে আমি এই বিষয়ে কথা বলে নাই। এখন মিডিয়াতে আসছে কি যে মির্জা ফখরুল সাহেব সবাইকে ক্ষমা করে দিলেন সব মামলাগুলো, যার কারণে আজকে মিডিয়াতে আজকে সারা বাংলাদেশ সর্ব জায়গাতে আলোচনা হচ্ছে যে বিএনপি মনে হচ্ছে আঘাত করতেছে আওয়ামী লীগের সাথে ভোটের বিষয়টা। এখন ভোট যদি আনতে যান তাহলে অবশ্যই আপনাকে আওয়ামী লীগ দেখে, জামাত দেখে বিএনপি আপনি আনতে হবে না। ভোট আনতে হবে মার্কা দেখে, যে কোন ব্যক্তি আমাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসবে তাকে ভোট দিবে। আমার নিরাপত্তাকে, আপনার ব্যক্তিকে, আপনি দলকে এবং আপনি আপনার মার্কাকে মানুষের কাছে ভালোভাবে উপস্থাপন, সেটাই হবে আপনার একমাত্র মেইন কাজ আমি বলে মনে করি সামনের নির্বাচনকে সামনে রেখে। জনাব মির্জা ইয়াসিন আরাফাত, ধন্যবাদ আপনাকে দ্বিতীয়বার আমাকে আবার বলার সুযোগ। অনেক কোটাকেও কাজে লাগাচ্ছে কিনা আওয়ামী লীগ, কি মনে করি? অনেক কোটাকেও কাজে লাগাচ্ছে কিনা? জি, তা তো অবশ্যই আমি বললামই, আবারও বলছি আপনাকে একটু দেখুন। আমি গতকাল একটু রাতের বেলা দেরিতে ঘুমিয়েছি, একটু পড়াশোনা করছিলাম। তো তারেক বিন জিয়াদ, তার ইতিহাস পড়ছিলাম।
যিনি আফ্রিকা অঞ্চলে দিন প্রচারের যে ভূমিকা রেখেছিলেন। হুম। তো তিনি যখন সাগর পার হলেন, পার হয়ে নৌযান গুলোকে পুড়িয়ে দিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, হুম। আইনাল মাফার ইয়া ইউহান নাস, আইনাল মাফার, হুম। কোথায় পালাবা, হুম। পালানোর কোনো জায়গা নাই, পিছনে সাগর, উত্তর সাগর। আর সামনে হচ্ছে কি আমাদের শত্রু। হুম। তো এখন আমি তখন এই বক্তব্যটা পড়ার পর আমার এই কথাটা মনে পড়লো। দেখুন, আওয়ামী লীগ এবং তার সমস্ত প্রথম সারির নেতাকর্মীরা কিছু জেলে, কিছু একদম অল্প, বাকি সবাই ভারতে, শেখ হাসিনা নিজেও ভারতে। ভারত 3 দিক দিয়ে, আর একটা দিক খোলা আছে, তা হচ্ছে সাগর, হুম। বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশিদের। হুম। তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি অনৈক্য কথাটা বললেন, তাহলে এই কথাটা কি বর্তমান যারা রাজনীতি করছেন, আগামীতে সরকার দল হবেন কিংবা কেউ বিরোধী দল হবেন ভাবছেন, কেউ স্বপ্ন দেখছেন আমরাও যেতে পারি, 54 বছর অনেক দেখেছেন, একবার আমাদেরকে দেখেন, একটা ঐক্য প্রয়োজন ছিল, ঐক্যকে সাধুবাদ জানাই। কিন্তু আমার কাছে এই ঐক্যটা, আপনি যদি 8 দলের ঐক্যটাই বলেন, এটা কত দূর যাবে? আমাদের বিগত দিনের ইতিহাস কি বলে? আমরা কত দূর যাব? এখনো তো আমরা ফেসবুকে যুদ্ধ করতেছি আকীদা নিয়ে, এখনো আমরা যুদ্ধ করতেছি যে কার কি ভুলভ্রান্তিগুলো আছে। আরে ভাই, বিএনপির সাথে যদি 4 দলীয় জোট করা যায়, আওয়ামী লীগ যদি 14 দলীয় জোট করা যায়, আওয়ামী লীগের কাছে গিয়ে যদি ওলামা একরাম বসতে পারেন, সার্টিফিকেট নিতে পারেন, তাহলে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, অন্য সকল ইসলাম মিল্লা যদি একটি ইসলাম হন, দেশবাসী তো আমাদেরকে বলে, মোশাররফ ভাই বলছিলেন, আমার সিনিয়র বড় ভাই ওস্তাদ সমতুল্য, অনেক মহাব্বত করেন, যে তাফসির কোরআন মাহফিলে তিনি অংশগ্রহণ করেন, তিনি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সাথে একসাথে তাফসির মাহফিলে অংশগ্রহণ করে আলোচনা করেছেন। অনেক অভিজ্ঞ একজন মানুষ, বিজ্ঞ একজন মানুষ, এবং দেশের ব্যাপারে অত্যন্ত সচেতন। তার 2টা ছেলে সম্মুখ যোদ্ধা জুলাই আন্দোলনে। আমাকে বলছিলেন যে আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমার এক ছেলে হয়তো শহীদের দরজায় চলে গেছিল, কারণ তার পাশেই ছিল মুগ্ধ। তো যে কথাটা বলছিলাম, আপনি দেখেন যে জনসাধারণের কাছে আমরা গেলে বলতো হুজুর আপনার এক হয়ে আসেন, কিন্তু এই জনসাধারণ আমাদের মাহফিল শুনে 3000 ভোট দেয় না, 300 জন। আপনি বলছেন, অভিজ্ঞতা থেকে বলতেছি। এখন এই দেশের মানুষের ভোট কেন্দ্রে গিয়ে মনে করেন যে নিয়ত করে গেছে 8 দলীয় ইসলামী জোট, আমরা এবার ভোটটা দেব দাঁড়িপাল্লায় কিংবা হাত পাকায়, গিয়া আরেকটা জায়গা মেরে দিছে। তবে বিগত দিনের ইতিহাসকে বদলে দেওয়ার মতো একটা সুযোগ আমি দেখছি, টার্নিং পয়েন্ট। ইয়েস, আমি একটা সুযোগ দেখছি 54 বছরের ইতিহাসকে বদলে দেওয়ার ক্ষেত্রে। আর তারা যদি আসতে পারে, আমি জানি না, মন্দের ভালো হিসাবে অনেকটা ভালো করবেন, কিন্তু আবার যত আমরা ইসলামিক দলগুলো যদি জনগণের ভোটের দ্বারা যদি ইসলামিক দলগুলো রাষ্ট্র গঠন করতে পারে, অবশ্যই তারা ইতিহাস বদলে দেবে। আবার আমার কাছে মনে হয় কোনো কোনো ক্ষেত্রে আলেমদের থেকে সাধারণ জনগণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন বিচ্ছিন্ন হবে জানেন? এদেশের মানুষ দুর্বল মানুষকে দেখতে পছন্দ করে। এদেশের মানুষ, আপনি অসহায় থাকেন, যদি কেউ শুনে যে সাইফুর সাগরের তো ফেস দ্য পিপল বন্ধ করে, কি করছে, আসলে সে অন্তরটা খুশি হবে। কারণ মানুষ চায় আমরা ডুবে যাই, আমরা মানে ছোট হয়ে যাই। কিন্তু আমরা যারা দুর্বল ছিলাম, আমাদের আমাকে জেলে নিয়েছে, আহারে জেলখানায় বলতে হুজুর রেজেল। আবার ঠিক আমি লোকটাই যদি ক্ষমতায় বসি, তখন বলবে যে হুজুররা আর আগের মতো নাই, ইমান আকিদ আগের মতো নাই, আগের দিনের হুজুররা খুব ভালো ছিল, এখন হুজুররা স্বৈরাচার হয়ে গেছে এদের মধ্যে। তো ক্ষমতার যখন আপনি চেয়ারে বসে যাবেন, আপনি তো সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। সেই দৃষ্টিকোণ থেকে বলছি, অনেক দিক থেকে আবার আমরা অনেক, তো ওই যে অনেকের কথাটা বললেন, সেটাই বললাম, আমাদের ভাবতে হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই বক্তব্যটাকে, সেই উক্তিটাকে আমাদেরকে সামনে রাখতে হবে, যে ভারত আমাদের দুশ্মন। এটা যত তাড়াতাড়ি বাংলাদেশ বুঝবে, তত তাদের জন্য কল্যাণ হবে। তো 3 দিক দিয়ে ভারত, ওই তারেক ইবনে জিয়াদের বক্তব্যটা আমি এনে বললাম, আবার এই ভারতের মধ্যে বসে আছে সেই স্বৈরাচারের দোসররা, কিলাররা। এখন আর একদিকে হচ্ছে সমুদ্র, তো যাবেন কোথায়? আমাদের যাওয়ার পথ নাই। তবে একটাই পথ আছে, যেভাবে জুলাই ঐক্যটা হয়েছিল, এখানে কাজের, আমার বাংলাদেশের ভাষায় বলি, আমরা এই ভাষা বাসায় ব্যবহার করি না, কাজের বুয়া বলে,
কাজের যে মহিলা আছেন, এটা আমরা বাসায় ব্যবহার করি না, সরি টু সে, একটা কথায় বোঝানোর জন্য বসলাম। ছোট্ট বাচ্চা নেমে গেছে, এই যে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ জুড়ে আন্দোলন করেছে, এই শক্তিটা যদি কোনোভাবে ফাটল হয়, আপনি যে বললেন তারা সুযোগ নিচ্ছে কিনা এবং অনৈক্যটা দেখা যাচ্ছে কিনা, অনৈক্য যত হবে তারা তত বেশি খুশি হবে, তারা তত বেশি মুচকি হাসবে, কেউ মুছে তেল দিবে, কেউ ওই দিন 2 লোকমা ভাত বেশি খাবে, কেউ একটু লাফালাফি বেশি করবে, এটা তো স্বাভাবিক। এই জন্য আমি বলছি আমাদের যাওয়ার কিন্তু পথ নেই। আমরা হুজুররা কখনোই পালিয়ে যাই নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, একদিন এমন হবে রাস্তাঘাটে আল্লামা সাইদির নাম থাকবে। সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন যে আমি যোদ্ধা অপরাধী নই, আমি রাজাকার নই, 1971 সনে 1 ফোঁটা বালু বা কণা আমার গায়ে লাগে নাই। আমি যদি অপরাধী হতাম তাহলে আমি যখন 8 সালে সরকার ক্ষমতা আসার পরে তিনি একবার উমরায় গিয়েছিলেন, 10 সনে উমরায় গিয়েছিলেন, হজে গিয়েছিলেন, ধন্যবাদ, হজে গিয়েছিলেন, বলেছিলেন আমাকে বলেছিল তুমি থেকে যাও, তোমাকে এদেশে আমরা নাগরিকত্ব দেব। তিনি বলছেন আমি অপরাধী নই। বাপের বেটা বুকে সাহস ছিল। আজকে কই সেই শেখ হাসিনা যাদেরকে রাজাকার বানাতে চাইলো, দেশের মানুষ খেলো না? কোথায় আজকে বঙ্গবন্ধুর সেই কন্যা? আজকে সব সময় তারা জাতিকে দুঃসময় বিপদে ফেলে চলে গেছে। মোশাররফ ভাই প্রথম দিকেই বলেছে, আজকে তার আত্মীয় স্বজনরা কোথায়? আজকে কাদেরকে আপনি এই পুলিশের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন? আর আমার দেশের জনগণকে আমি বলবো, আল্লাহর রস্তে যারা আল্লাহর রস্তে আপনারা তাদের কথায় মাঠে নামবেন না, যারা আপনাদেরকে রাজপথে ফেলে গেছে, আপনাদেরকে বিপদে ফেলে গেছে। তার পরিবারে কেউ না। একজন বলেছিল, আমি একটা কমেন্টে দেখেছি, শেখ হাসিনা যাওয়ার পরে বলেছিল, আপা আপনার কথা বললেন না, আপনি নিজের পরিবার ছাড়া অন্য কাউকে ভালোবাসেন না। বাস্তব এটাই যত তাড়াতাড়ি আওয়ামী লীগের সমর্থকরা ভোটাররা বুঝতে পারবে, ততই তাদের জন্য কল্যাণ হবে, দেশের জন্য কল্যাণ হবে, অন্যথবা বিপদ। আমি 1 মিনিট ঢুকতে চাই। বক্তব্য এবার আমি বলছি ভাই, 2 মিনিট, আমি 1 মিনিটে শেষ করি। ভাই, বিএনপি নিয়ে কথা বলতে কষ্ট হয়। আমার নানা গ্রাম সরকার ছিলেন, দীর্ঘ 90 বছরের উপর হায়াত পেয়েছিলেন। তিনি মৃত্যুর আগে বলেছিলেন, আমার মৃত্যু হয়ে গেছে সেই দিন যেদিন জিয়াউর রহমানকে মারা হয়েছিল। বিএনপি নিয়ে আফসোস হয়। বলবেন তুই কে? বিএনপির কর্মীরা বলতে পারে বেটা তুই কে? বড় দল তো। হ্যাঁ, তো আপনি শোনেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক, 2001 সালে নমিনেশন দেওয়া হয়। এটাই 2006 সালে যখন বিএনপি বিপদে, খালেদা জিয়ার পিছনে মামলা লড়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার স্ত্রী বিএনপির সমাবেশ থেকে আসার পথে পড়ে গিয়ে হাসপাতালে গেলেন, লাশ হয়ে ফিরেছেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দেশ ছেড়ে যান নাই, বিএনপির জন্য, বেগম জিয়ার জন্য, দেশ এবং দেশের মানুষের জন্য 85টি মামলা নিয়েছেন, জেলে গেছেন। 18 সালে যখন তাকে জেলে নেওয়া হয় কিংবা আগে পরে, তখন তার উপরে যে আঘাত করা হয়, সেই থেকে তিনি যে প্যারালাইসিস কিংবা মেরুদণ্ডের হাড্ডিতে ব্যথা পেয়েছেন, আজও পর্যন্ত তিনি শয্যাশায়ী। অথচ তার জন্য, তার সম্মানে বিএনপি একটি আসন ঘোষণা করতে পারে নাই। দুঃখ দেখেন, তাকে কিভাবে দেবে তিনি যদি অসুস্থ হয়ে যায়? তার সন্তানরা তো আছে, অন্যদেরকে দিচ্ছে না। তার সন্তানটা যোগ্য সন্তান, এক। দ্বিতীয়ত, আপনি দেখেন খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব, তার আসনটি ঘোষণা করা হয়নি, অথচ তার সন্তানেরা আছেন। এটা জানি না, বিএনপির ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে চাচ্ছি, বিএনপির লোকেরা যে বলে, বিএনপির বক্তব্যটা আমি হয়তো বলতেছি, আপনি যদি তাদের কথাটা বললেন, যে জাতীয় ইস্যু এখানে কথা উঠেছে নমিনেশন নিয়ে বাইয়ানে, দেখেন খন্দকার দেলোয়ার সাহেব আমৃত্যু তিনি বিএনপির প্রতি, নেত্রীর প্রতি যে অগাধ প্রেম এবং দলের প্রতি, দেশের প্রতি দেখিয়েছেন। তার এক ছেলে 17 বছর সাজা পেয়েছেন, জেলে গিয়েছেন, তারেক রহমানের সাথে পাশাপাশি ছিলেন, তারেক রহমান সাহেবকে জেলেও খোঁজখবর নিতেন। আরেক ছেলে ডাবলু, তিনি রাজনীতি করতে করতে মারা গেছেন। সেই আসনটা আছে, আপনাকে বলেন ফাঁকা রাখতে হবে, সেই আসনটা পর্যন্ত তারা ঘোষণা করতে পারে নাই, খন্দকার দেলোয়ার সাহেবের প্রতি সম্মান প্রদর্শন করে। তাহলে এই যে ক্ষোভ, বিএনপির প্রতি যে ক্ষোভ, এই যে প্রতিনিয়ত এখন যে প্রদর্শন, শক্তি প্রদর্শন, এই যে আমার খুব অবাক লাগলো যে আমাদের আমিরুল ইয়াসিন ভাই কুমিল্লা সদরের নমিনেশনের জন্য তার স্বাক্ষর নিতে হচ্ছে, অথচ একজন ত্যাগী সংগ্রামী নেতা, দল ছেড়ে যান নাই, কেন তার আসনটা এখনো ঘোষণা হলো? এটা বিএনপি ভালো জানে। আমি আমার জায়গা থেকে বিএনপির নেতাকর্মীদের যে বক্তব্য রুট লেভেলের, সেই জায়গা থেকে বলছি আর কি, যে যেহেতু একটা বড় দল,
অনেক হিসাব নিসাব তাদের হয়তো আছে, হয়তো তারা অন্য দিক দিয়ে মূল্যায়ন করবে, কিন্তু কিছু কিছু জায়গা তো কথা বলার থাকে, প্রশ্ন থাকে। তো মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা আমি ওইভাবেই নেই না, কারণ রাজনৈতিক ক্ষেত্রে অনেক বক্তব্য আছে এইভাবে পড়তে হয়, এখানে প্রস্রাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা, কেউ পড়ছে এখানে প্রস্রাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। এখন রাজনৈতিক বক্তব্য এবং রাজনীতি, ওই যে সুরঞ্জিত শেখ গুপ্ত বলছিলেন যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এখন মির্জা ফখরুল সাহেব এরকম একটা বক্তব্য গতকালকে এই বক্তব্যের সাথেই দিয়েছিলেন যে আমার নেত্রী 7 বছর জেল খেটেছে, দেশ থেকে পালায় নাই, তো আপনি আসেন, দেশে আসেন, জেল খাটেন আমাদের মতো, এরপরে রাজনীতি করেন। তো আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের ব্যাপারে তার দলেই 16 বছরের মহাসচিবকালীন ব্যাপারে অনেক বক্তব্য আছে, তবে আমার কাছে মনে হয় তিনি আপাতমস্তক একজন ভদ্র মানুষ। তবে এত ভদ্রলোক দিয়ে বাংলাদেশের রাজনীতি হয় না, কথা হচ্ছেন। তো উনি যেটা বলতে চেয়েছেন হয়তো এখানে কম বেশি হয়েছে, তবে জনগণ এতে যে ব্যতীত একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মির্জা ফখরুল ইসলামের মতো ভদ্র মানুষের এই বক্তব্যটা দেশের মানুষ যেভাবে ধিক্কার বলে প্রত্যাখ্যান করে রাজপথে নেমেছে, মির্জা ফখরুল সাহেবকে এটা বুঝে, মানুষের মনোভাব বুঝে আগামী দিনে বক্তব্য কথা বলা উচিত। জি, ধন্যবাদ। আপনার তিনজনকে অনেক অনেক ধন্যবাদ।